না না ওটা নাই ভাই আমি आज भारत दुनिया को कह पाता है कि भविष्य युद्ध में नहीं है, बुद्ध में है। যুদ্ধ নয়, ভারত গোটা বিশ্বের মানুষকে বুদ্ধ দিতে চায় বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতিটা দেখে একটাই কথা মনে পড়ে যায়, জানেন তো, মহাভারতের যুদ্ধের ঠিক আগের দৃশ্য। আপনারা প্রত্যেকেই পড়েছেন, মহাভারত সিরিয়াল এপিসোডগুলো আপনারা টিভিতে দেখেছেন। মহাভারতের যুদ্ধের ঠিক আগের প্রসঙ্গ। পাণ্ডবরা 12 বছর বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস কাটিয়ে ফিরেছেন। মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে নিজের রাজ্য, নিজের দেশ ফেরত চেয়েছেন, দুর্যোধন ফেরত দেননি। এবং তারপরে কৌরব বা পাণ্ডব শিবিরে কেউ চায় না যে শান্তি হোক, কেউ চায় না শান্তি প্রক্রিয়া চালু হোক, সবাই চায় যুদ্ধ। কৌরবরা যুদ্ধ চায়, দুর্যোধন যুদ্ধ চায়, এপাশে পাণ্ডবদের শিবিরে যারা ধর্মযুদ্ধ করতে নেমেছে তারাও যুদ্ধ চায়। কারণ তাদের ছিল প্রতিজ্ঞা, অর্জুন, ভীম, নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, কেউ শান্তি চায় না। পাণ্ডব এবং কৌরব শিবিরে দুটো শিবির মিলিয়ে একজন মাত্র মানুষ শান্তি চেয়েছিলেন শেষ অবধি। তিনি কে সেটাও আপনারা জানেন, স্বয়ং শ্রীকৃষ্ণ। এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষ, এবং আরো পরিষ্কার করে যদি বলতে হয়, ভারতের কেন্দ্রীয় সরকার এখন সেই শ্রীকৃষ্ণের জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ আটকাতে পারেননি। ভারত কেন্দ্রীয় সরকার কি যুদ্ধ আটকাতে পারবে? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমি জানি আপনারা নিশ্চয়ই এই উদাহরণ শুনে হাসছেন যে কেন ভারতবর্ষ দেশকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করছি। বলবো সবটা আপনাদের। আপনারা জানেন যে তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা আমি বলি না। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আজকে কি হলো, কেন ভারতকে একেবারে যুদ্ধের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার, শুধুমাত্র একটা লোকের, নোবেল শান্তি পুরস্কার জয়ী একটা অশান্তির লোকের গদি বজায় রাখার জন্য ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া করছে এবং ভারতকে যুদ্ধে টেনে আনছে। ভারত আর কতকাল সহ্য করবে? আজ কি হলো সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরে ভারতের সীমান্তে কি চলছে আপনারা জানেন। মালদা নদিয়া সীমান্তে ইতিমধ্যে বিএসএফ এর সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি একেবারে পায়ে পা দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে ঝগড়া করতে আসছে। মালদার ক্ষেত্রে দেখলেন আপনারা যে একেবারে ভারতের বিএসএফ নিজের জায়গায় কাঁটাতারের ফেন্সিং লাগাচ্ছিল, বিজেপি নিজেদের সীমান্ত পেরিয়ে ভারতের বিএসএফ কে বাধা দিতে হলো, ফেন্সিং লাগানো যাবে না। ত্রিপুরাতে কি হয়েছে আপনারা দেখেছেন, রীতিমতো বিজেপি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বিএসএফ এর উপর হামলা চালালো, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। যেটা আমাদের দেশে সেনা এবং আধা সেনাকে পরিষ্কার বলা আছে, নির্দেশ দেওয়া আছে, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হলে পুরো গুলি চালিয়ে দেওয়া হবে। বিএসএফ গুলি চালাতে পারতো, কিন্তু তারা চালায়নি, কারণ ভারত এখনো শান্তি চায়। কিন্তু ওই যে বললাম, দুপক্ষের কেউ শান্তি চায় না, একমাত্র ভারত এবং তার কেন্দ্রীয় সরকার ছাড়া। কৌরব পক্ষ বাংলাদেশ শান্তি চায় না, কারণ ইউনূস নিজের গদি টিকিয়ে রাখতে চান। দেশের অভ্যন্তরে ঝামেলা শুরু হয়ে গেছে। বিএনপি ভোট চাইছে, কিন্তু জামাত এবং ইউনিসপন্থীরা ভোট চায় না, তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আর ক্ষমতায় টিকে থাকতে গেলে ভারতের সঙ্গে একটা যুদ্ধ বাড়াতে হবে। তাই পায়ে পা দিয়ে ঝগড়া ত্রিপুরা সীমান্তে, মালদা সীমান্তে। আজকে আমরা দেখলাম বিএসএফ এর সঙ্গে বিজেপির একটা বৈঠক হলো, এবং সেখান থেকে বিএসএফ এবং বিজেপি দুই আধিকারিকরা বেরিয়ে এলেন। কারা ছিলেন এখানে? এখানে আমরা দেখলাম আমাদের তরফ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে ছিলেন দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি বিএসএফ শ্রী মনিন্দর পিএস পাওয়ার, এবং বাংলাদেশের পক্ষে ছিলেন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। আলোচনা হয়েছে দুদেশের সীমান্ত নিয়ে, আলোচনা হয়েছে শান্তি বজায় রাখার চুক্তি হয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, চোরা কারবার আটকানো, আন্তঃসীমান্ত অপরাধ রোখা, সবকিছু নিয়ে আলোচনা চলছে। অনুপ্রবেশ রোখা,
উন্নয়নমূলক কাজকর্ম সবকিছু নিয়ে আলোচনা চলছে, যাতে উত্তেজনা না ছড়ায় সে নিয়ে আলোচনা চলছে, কিন্তু কাজের কাজ কি হবে? কিচ্ছু হবে না। ভারতের এলাকায় ঢুকে পুকুর দখল করে দিচ্ছে বিজেপি, বাংলাদেশের সেনা, বর্ডার গার্ড বাংলাদেশ। ভাবুন একবার আস্পর্ধাটা কত দূর গেছে। ওই জন্য মাঝে মাঝে সবসময় আবার শান্তির বাণী ছড়ালি হয় না। শ্রীকৃষ্ণ স্বয়ং আটকাতে পারেননি মহাভারতের যুদ্ধ হয়েছিল, কৌরব বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল। পুকুর দখল করে নিচ্ছে। কি ঘটনা ঘটেছে? কোদালিয়া বলে একটা নদী আছে, যে নদীটা বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে ইছামতিতে সংযোগ ঘটেছে। এত বছর যাবৎ এই নদীটা ছিল ভারতের এলাকায়, বিএসএফ পাহারা দিত, ভারতের লোকেরা এখানে সবকিছু করতো, মাছ ধরা থেকে সবকিছু। এই শেষ দু সপ্তাহ এই নদীটা এখন শুকিয়ে গেছে, জায়গাটা বিজেপি বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশ দখল করে নিয়েছে, এবং তারা নিজের মুখে স্বীকার করছে 2 সপ্তাহ ধরে আমরা এটা করছি। বিজেপি কি বলছে দেখুন ভালো করে। বাংলাদেশের সেনা ভারতের নদী এলাকা দখল করার পর কি বলছে দেখুন আপনারা। দেখতে পাচ্ছেন এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী, আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। এই নদীটা নিয়েই আপনাদেরকে এতক্ষণ আমরা ব্রিফ করেছি। আপনারা আশা রাখি আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথে আপনারা কথা বলেছেন। এই নদীতে আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন। এই অবস্থাটা গত প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে। একটা পিলার ছিল 53 নম্বর পিলার, সেটা ভেঙে দিয়েছে, উপড়ে দিয়েছে। যে পিলারটা ছিল একেবারে সেই ব্রিটিশ আমল থেকে 1947 সালে যখন ভাগ হয়েছিল। এই কোদালিয়া নদী একটা পার বাংলাদেশের দিকে, একটা পার ভারতের দিকে। বাংলার গ্রাম, যেখানে বাংলার মানুষ বসবাস করে, এবং এখানে 2400 ভোটার আছে। ওই গ্রামে জনসংখ্যা আছে 4000। 2400 ভোটার, তারা এখন ভেবে পাচ্ছে না কোথায় যাবে। গ্রামের মৎস্যজীবী সৌমিত্র সাদরা বলছে মগের মুলুক চলছে। বাংলাদেশের সেনা পায়ে পা দিয়ে ঝগড়া করছে, আমাদেরকে এখন আমাদের এলাকার পুকুরে নামতে দিচ্ছে না। নতুন সরকার যখন থেকে গঠন হয়েছে তখন থেকে এই ঝগড়া করছে। আরেক বাসিন্দা আনন্দ সাদরা বলছেন বাংলাদেশের লোকেরা এবং সেনাবাহিনীর সহযোগিতা এসে 0 পয়েন্টে এসে আমাদের এলাকায় এসে হামলা করছে, আমাদেরকে পুকুরে নামতে দিচ্ছে না। সবই কি বাংলাদেশ গায়ের জোরে নিয়ে নেবে? আমরা কি বসে বসে দেখবো? আরেক বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস, তিনিও বলেছেন আমাদের এখানে বিএসএফ বিজেপির মিটিং হয়েছে, তারপরেও বিজেপির আগ্রাসন চলছে। 2400 ভোটার, 4000 জনগণ, পুকুর দখল হয়ে গেল। কতদিন আমরা শান্তির বাণী দেব? এবং আজকে একেবারে ফ্ল্যাগ উঁচিয়ে বিএসএফ বিজেপি রীতিমতো বৈঠক করলো, এবং সেই বৈঠক যখন করছে বাংলাদেশের প্রান্ত থেকে ভিজুয়াল দেখুন। এই ভিজুয়ালটা বাংলাদেশের মিডিয়ার করা, এবং পরিষ্কার দেখা যাচ্ছে রীতিমতো বিজেপি ট্রেঞ্চ খুঁড়ে নিয়েছে, যাতে লড়াই চললে ওই ট্রেঞ্চে দাঁড়িয়ে বসে তারা গুলি চালাতে পারে। দেখুন ভালো করে, বাংলাদেশের বিজেপি তারা যাচ্ছে মিটিং করতে, এবং ট্রেঞ্চগুলোর অবস্থা দেখুন। দেখুন আপনারা ট্রেঞ্চ খুঁড়ে রীতিমতো বৈঠক করতে যাচ্ছে বিজেপি বিএসএফ এর সঙ্গে। কথা হচ্ছে আমরা কতদিন শান্তির বার্তা দেবো? ওই প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম শ্রীকৃষ্ণের বাণী দিয়ে, শেষ অব্দি একটি মানুষ চেয়েছিলেন যে শান্তি বজায় থাকুক। তিনি পাণ্ডবদের জন্য রাজত্ব ছেড়ে দিয়ে 5টা গ্রাম চেয়েছিলেন মাত্র। দুর্যোধন সেটাও দিতে রাজি হননি। অন্ধ ধৃতরাষ্ট্র চোখ বুজেছিলেন, যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। শ্রীকৃষ্ণ আটকাতে পারেননি। কেউ শান্তি প্রক্রিয়া চায়নি, না পাণ্ডব না কৌরব। শ্রীকৃষ্ণ আটকাতে পারেননি, যুদ্ধ হয়েছিল, এবং এই ধর্মযুদ্ধে অধর্মের বিনাশ হয়েছিল। তেমনি কেউ এখানে শান্তি চায় না, ভারত সরকার ছাড়া, কেন্দ্রীয় সরকার ছাড়া। কিন্তু আদৌ কেন্দ্রীয় সরকার কি যুদ্ধ আটকাতে পারবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও গোটা পৃথিবীর মানুষকে বার্তা দিচ্ছেন যে আমরা যুদ্ধ চাই না,
আমরা পৃথিবীকে শান্তির বুদ্ধ দিতে চাই। কি বার্তা দিলেন ভারতবর্ষের মানুষকে প্রধানমন্ত্রী মোদী, দেখুন আপনারা। यही ओडिशा में धौली नाम का वो स्थान है जो शांति का बड़ा प्रतीक है। दुनिया में जब तलवार के जोर पर साम्राज्य बढ़ाने का दौर था, तब हमारे सम्राट अशोक ने यहां शांति का रास्ता चुना था। हमारी इस विरासत का ये वही बल है जिसकी प्रेरणा से आज भारत दुनिया को कह पाता है कि भविष्य युद्ध में नहीं है, বুদ্ধ में है। কিন্তু ওই একটাই কথা, কতদিন আপনি আপনার মুখ থেকে শান্তির বাণী বলবেন? ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সবচেয়ে বড় শান্তির দেশ, যে ভারতকে রাশিয়া ইউক্রেন ডেকে পাঠায় যুদ্ধ থামানোর জন্য, যে রাশিয়াকে আমেরিকা পর্যন্ত ভয় পাচ্ছে। এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছেন যে এই মুহূর্তে আমেরিকা, চীন এবং ভারত আমাদের চেয়ে এগিয়ে আছে। সেই ভারতকে একেবারে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। কারণ ওই একটি লোক, নোবেল শান্তি পুরস্কার পাওয়া অশান্তির ছেলে, নিজের শুধু গদি বজায় রাখার জন্য ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। কতদিন ভারতবর্ষ শান্তির বাণী শুনিয়ে যাবে? একটা সময় শান্তির বাণীটা বেশি হয়ে গেলে মানুষ তাকে না অপদার্থ ভাবতে শুরু করে। আমার মনে হয় বাংলাদেশের এই বেঈমান মূর্খগুলো ভারতবর্ষকে সেটাই ভাবতে শুরু করেছে। কতদিন আমরা আর শান্তির বাণী দিয়ে যাব, এটা এখন এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। আরো একবার আপনাদের বলি, একেবারে আমাদের অবস্থা এখন মহাভারতের যুদ্ধের মতো। ভারত শান্তি চাইছে, শ্রীকৃষ্ণ শান্তি চেয়েছিলেন, আর কেউ শান্তি চায় না। না ভারতবর্ষের মানুষ, না পশ্চিমবঙ্গের মানুষ, না আমরা, না সীমান্তের অবস্থিত ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, কেউ শান্তি চায় না। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার শান্তি চায় না, বাংলাদেশের মৌলবাদীরা শান্তি চায় না। ভারত কেন্দ্রীয় সরকার কতদিন শান্তির বাণী দেবে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আজকে এই প্রতিবেদন শেষ করার আগে আরো একটা বক্তব্য আপনাদের শোনাবো, পাকিস্তানিদের বক্তব্য। রাজস্থানের আজমিরে পাকিস্তান থেকে এসছেন তীর্থযাত্রীরা। এই আজমিরে যে খাজা মঈনুদ্দিন চিশতি আছে, সেখানে পাকিস্তানের পর্যটকরা এসেছিলেন, তীর্থযাত্রীরা এসেছিলেন। তারা কি বলছেন? তারা এই ৭৭ বছরে শিখে গেছেন যে ভারত তাদের শত্রু নয়। রাজনীতিবিদরা শুধুমাত্র নিজেদের গদি বজায় রাখার জন্য ভারতকে শত্রু বানিয়ে রেখেছে। তারা বলছেন ভারতের সঙ্গে আমাদের শান্তির সম্পর্ক বজায় থাকুক, এটাই আমরা চাই। কি বলছেন পাকিস্তানের তীর্থযাত্রীরা, শুনুন আপনারা। सलाम और दुआएं पाकिस्तान से सबके लिए सलाम और दुआएं। अल्लाह ताला गरीब नवाज का फैजान इसी तरह जारी और सारी रखे और दोनों देश एक दूसरे के करीब आएं और ख्वाजा साहब की बारगाह में आसानियां पैदा हों। 100 पाकिस्तानी आए, लेकिन हमारी दरख्वास्त है 500 से भी ज़्यादा हैं। हिंदुस्तानी भी अपनी मजहबी रसूमात के लिए दरगाहों पर आए और पाकिस्तान से जो मुसलमान हैं वो भी आते जाते रहें। ये अमन का पैगाम है, अमन फैलना चाहिए, हमें किसी सियासत की ज़रूरत नहीं है। मैं हुकूमत हिंदुस्तान का भी शुक्रगुजार हूँ कि उन्होंने हमें बड़ा एहतराम दिया, बड़ी मोहब्बत दी और अल्लाह ताला दोनों मुल्कों में दोस्तियाँ बढ़ाए और मोदी साहब इसी तरीके से सबको वीज़े देते रहें। ख्वाजा साहब की बारगाह में हम आते जाते रहें हमेशा। পাকিস্তানের বাসিন্দারা বুঝে গেছে যে এতদিন তাদের দেশের রাজনীতিবিদরা এই মৌলবাদের অন্ধকারে তাদেরকে কতটা টুপি পরিয়ে এসছে। যারা এতদিন শিক্ষিত হয়েছিল সেই বাংলাদেশি বেঈমানি মূর্খদের কবে ঘুম ভাঙবে? দেশটাকে আরেকটা মৌলবাদী রাষ্ট্র করে তুলছে, সিরিয়ার মতন। গণপ্রজাতন্ত্র বাংলাদেশ এখন শুধুমাত্র একটা ইসলামিক স্টেট হতে চলেছে এবং শুধুমাত্র একজন লোক, নোবেল শান্তি পাওয়া অশান্তির ছেলে, নিজের গদি বজায় রাখার জন্য ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে এবং চাইছে সীমান্তে বিএসএফ গুলি চালাক, এবং যাতে বাকি যে ইসলামিক দেশগুলো আছে, মুসলিম ব্রাদারহুড দেশগুলো আছে, তাদের সাপোর্ট নিয়ে অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে আরো বেশ কয়েকটা বছর গদিতে থাকতে পারে মোহাম্মদ ইউনূস। 2025-এর আগে তিনি ভোট করাতে চান না, 2026-এর শেষে ভোট করানো হতে পারে বলছেন তার প্রেস সচিব। বিএনপি ভোট চাইছে, দেশে অস্থিরতা, নিজের গদি বজায় রাখার জন্য
ভারতের বিএসএফ এর সঙ্গে ঝামেলা চালিয়ে তাদেরকে গুলি চালানোর মতন পরিস্থিতি করতেই হবে, তবে গদি বজায় রাখতে পারবেন মোহাম্মদ ইউনূস। সবাই বুঝতে পারছে, বাংলাদেশের মূর্খ বেঈমান মানুষগুলো বুঝতে পারছে। কি বলবেন আপনারা? বললাম না, একেবারে মহাভারতের যুদ্ধের ঠিক আগের পর্যায়ে আমরা আছি। ভারতের কেন্দ্রীয় সরকার এখনো শান্তির বাণী দিয়ে যাচ্ছে, কিন্তু কতদিন? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।